সয়াবিন তেলের হঠাৎ দাম বাড়ানোয় চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে অস্থিরতা, লিটার প্রতি ৯ টাকা বৃদ্ধিকে সিন্ডিকেটের কারসাজি বলছেন ভোক্তারা। তেল সব কিছুর দাম খুব করে বেড়ে গেছে গিয়ে, তো এগুলি সরকার নিয়ন্ত্রণ করা উচিত। বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ী যারা করতেছে, এটা যদি খাতগঞ্জ সিন্ডিকেট বন্ধ করে দেয় তাহলে আপনার তেলের দাম অলরেডি কমে যাবে। সিন্ডিকেটকে যদি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তেলের দাম কমে যাবে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। চট্টগ্রাম মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের ৪ ঘন্টার কর্মবিরতিতে রোগী ভোগান্তি, দাবি আদায়ে কাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি। কক্সবাজার ১ আসনে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন সবার। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আগাম ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে ভোক্তা পর্যায়ে সয়াবিনের দাম বাড়ানোয় চট্টগ্রামে খুচরা ও পাইকারি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক লাফে লিটার প্রতি ৯ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে আজ থেকে। এ নিয়ে বিবাদে জড়াচ্ছেন ক্রেতা বিক্রেতা। হঠাৎ মূল্যবৃদ্ধিকে সিন্ডিকেটের কারসাজি বলছেন তারা। কিছুদিন পর পর কখনো পেঁয়াজ, কখনো আলুসহ নিত্যপণ্যের দাম হুটহাট বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মাঝে তৈরি হয় অসন্তোষ। এবার তা আরও বেড়েছে সয়াবিন তেলের বাজারে অস্থিরতার কারণে। আগাম ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম এক লাফে লিটার প্রতি ৯ টাকা বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। খুব কষ্টের দিন কেমন যাচ্ছে এটা একমাত্র উপরওয়ালাই যারা আর আমরাই জানি। আসলে কষ্টে চলছে আসলে সময়টা। সরকারও জানে না, সচিবও জানে না, কিন্তু যারা তেলের মালিক এরা আমনি বাড়াই দিচ্ছে। আয় বাড়ে নাই, যেরকম খরচ থেকে আয় কম। তেল সব কিছুর দাম খুব করে বেড়ে গেছে গিয়ে, তো এগুলি সরকার নিয়ন্ত্রণ করা উচিত। এতদিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮৯ টাকায় বিক্রি হলেও এখন বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ টাকায়। আগের সরকারের আমলের সিন্ডিকেট এখনও সক্রিয় বলছেন ক্রেতারা। মন্ত্রণালয়ের যে একটা নিয়ন্ত্রণ থাকার কথা, ওই নিয়ন্ত্রণটা আসলে আমাদের দেশে নাই, যার কারণে যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা যে কোনো সময় আপনার সিন্ডিকেট বা বলেন বা ব্যবসায়ী বলেন, বড় প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে যাচ্ছে নিয়মিত। বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ী যারা করতেছে, এটা যদি খাতগঞ্জ সিন্ডিকেট বন্ধ করে দেয় তাহলে আপনার তেলের দাম অলরেডি কমে যাবে। সিন্ডিকেটকে যদি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তেলের দাম কমে যাবে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আকস্মিকভাবে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে বিপাকে খুচরা বিক্রেতারাও, বিবাদে জড়াচ্ছেন ক্রেতারা। তেলের দাম বাড়ার আগে সরকারের বা একটা প্রস্তাব দিত, লিটারে এত টাকা বাড়া হতো, তারা একটা বাজেট করে দেয় ৩ টাকা 12 টাকা, এটা তো ২ টাকা লিটারে বাড়া ফেলছে কোনো কিছু ছাড়া। এরা একটা তেলে আপনার ৫০ টাকা ৫ লিটার বাড়া মানে অনেক টাকা, কথা বলেন নাই। এখন তো আপনার এক হিসাবে না লাগার বাইরে চলে গেছে। নিত্য পণ্যের জিনিস দাফে দাফে দাম বাড়তেছে, ক্যাপিটাল বাড়তেছে। আমরা অনেক সময় অনেক মাল কিনতেও পারি না, কাস্টমারকে দিতেও পারি না। মামুন নরসি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। তেলের দাম বৃদ্ধিতে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, আর ব্যবসায়ীরা দাম বাড়ানোর ক্ষেত্রে কি কারণ দেখাচ্ছেন? ব্যবসায়ীরা আসলে অনেকটা এই যে দাম বৃদ্ধি সেটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যারা খোলা পর্যায়ে তেল বিক্রি করছেন। কারণ তাদের কাছে যখন ক্রেতারা আসছেন, তারা যখন জানতে পারছেন যে লিটার প্রতি ৯ টাকা বেড়েছে, খোলা তেলে ৫ টাকা বেড়েছে, তখন তাদের সাথে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। তারা জানতে চাচ্ছেন যে হঠাৎ করে দাম বৃদ্ধি আমরা তো কোথাও জানিনি, কোথাও দেখিনি, এই ধরনের ঘোষণা ছাড়া দাম বৃদ্ধি আপনারাই বাড়িয়েছেন কিনা, এই ধরনের কথা কিন্তু প্রশ্নের সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। যার কারণে ক্রেতাদের সাথে যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় দেখছি যে কথা কাটাকাটির যে বিষয়টি সেটা ঘটছে। তবে এই যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধির হঠাৎ কোনো ধরনের কিন্তু আগাম ঘোষণাই ছিল না, যার কারণে আমরা দেখছি যে এই যে লিটার প্রতি দাম বৃদ্ধি এটার একটি প্রভাব কিন্তু বাজারে পড়েছে। তবে এখন পর্যন্ত আমরা বেশিরভাগ দোকানেই দেখছি যে নতুন যে দাম বৃদ্ধির যে পণ্যগুলো, সেই তেলগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক দোকানেই আসেনি। তারা আগের তেলগুলোই আগের দামেই বিক্রি করছে। তবে আবার আমরা দেখছি যে বড় যে বাজারগুলো থাকে, যেখানে প্রতিদিনের মাল প্রতিদিন শেষ হয়ে যায়, সেসব বাজারে কিন্তু এরই মধ্যে নতুন যে তেল, সেই বোতলজাত তেল প্রবেশ করতে শুরু করেছে নতুন দামে, এবং এটা নিয়ে কিন্তু পাল্টাপাল্টি একটি
অবস্থানে দাঁড়াচ্ছে ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা জানতে চাচ্ছেন যে এত বৃদ্ধির কারণ কি। অন্যদিকে যিনি বিক্রি করছেন তিনি বলছেন যে কোম্পানি থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হয় তারা সেই দামেই বিক্রি করেন, এক্ষেত্রে তাদের আসলে কিছু করার থাকে না। এই যে দাম বৃদ্ধি, এই যে 1 লাফে 9 টাকা বৃদ্ধি হয়েছে, এতে ক্রেতারা বেশ বিপাকেই পড়েছেন। আগাম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশল দাম বাড়ানো চরম অন্যায় বলছেন ভোক্তারা। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা, এই দাবিটাই তারা করেছেন। বাজার মনিটরিংয়ের দাবি করেছেন। পাশাপাশি এই যে ভোজ্য তেল সেটার দাম এত হঠাৎ করে যে বাড়িয়ে দেওয়া, সেটা কি আসলে সরকার জানতো কিনা, নাকি এটা যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের হঠকারী সিদ্ধান্ত, সেই বিষয়ে যেন সরকার তদারকি করে, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন ভোক্তারা। এই বিষয়ে যেন সরকারের নজরদারি বৃদ্ধি করা হয়। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন টেকনোলজিস্টরা। রোগ নির্ণয় সহ সব ধরনের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবি না মানলে আগামীকাল 4 ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসির সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন। কাউন্টারে নেই ফার্মাসিস্ট, ওষুধ সরবরাহ বন্ধ, ফলে ভোগান্তিতে সবাই। হাসপাতালে ল্যাবের চিত্রও একই। টেকনোলজিস্ট না থাকায় সকাল থেকে অপেক্ষায় রোগ নির্ণয় করতে আসা রোগীরা। বেকায়দায় পড়েন রেডিওলজি, প্যাথোলজি, এমআরআই ও এক্সরে সহ বিশেষায়িত ওয়ার্ডে আসা রোগী ও সেবা প্রার্থীরা। 6টার থেকে দাঁড়াই লইছি, না কিছু বলো না কিছু কয়ও না। ওনারা কি বাস্তবায়ন করতেছে আমরা তো বলতে পারতেছি না, তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না। রক্ত টেস্ট করবার জন্য ঠিক আছে 1 ঘন্টা করে বসে রয়েছি, ডাক্তার পাইতেছি না। কিছু করার নেই, কিছু করলে তো ওরা বন্ধ করে দিবে সব কিছু। 2টার পরে কার্যকলাপ শুরু হবে, এর আগে ওরা কোনো কাজ করবে না। মূলত 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে এই ভোগান্তি। তাদের দাবি দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতি। ডিপ্লোমা পলিটেকনিক অ্যান্ড ডিপ্লোমা ইন এগ্রিকালচার তারা কিন্তু 10ম গ্রেড অলরেডি পেয়ে গিয়েছে, কিন্তু আমরা অবহেলিত। সব কিছু ফুলফিল করে ওনাদের পেপার সব কিছু সাবমিট করার পরেও ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে যাচ্ছে। এই কর্মবিরতির মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের গুরুত্ব কতটুকু স্বাস্থ্য খাতে। সব ধরনের সেবা বন্ধ রেখে সকাল 8টা থেকে কর্মবিরতি চলে 12টা পর্যন্ত। দাবি না মানলে 4 ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কালক্ষেপণ করে বিভিন্ন কোয়ারির মাধ্যমে আমাদেরকে আশ্বাস দিতেই থাকে, কেন তারা আমাদেরকে এই বৈষম্য হয়রানির মধ্যে রাখে। কেন্দ্রীয় নির্দেশনার মূল আলোকে লাগাতার কর্মসূচি চলমান থাকবে, সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে। যদি আজকে দিনের মধ্যে দাবি মানা না হয় তাহলে আগামীকাল থেকে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার এক আসনে দ্বিতীয় দিনের মতো গণসংযোগে ব্যস্ত দিন পার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কর্মসূচির অংশ হিসেবে মা বাবার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। পরে সাঁকোর পার স্টেশনে পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় শিলখালী হয়ে বারবাকিয়া বাজার, হাজীবাজার, টইটং ও রাজাখালীর পথে পথে কখনো পায়ে হেঁটে কখনো গাড়িতে গণসংযোগ করেন। সালাউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেননি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, তাকে গুম করে রেখেছিল। মহান আল্লাহর দয়া আর জনগণের ভালোবাসায় তিনি জীবিত ফেরত এসেছেন। এজন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাও জানান বিএনপির এই প্রার্থী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বিশেষ প্রার্থনা হয়েছে। সকালে রাঙামাটি রাজ বনবিহারে এই প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নৃগোষ্ঠী বিষয়ক সহ সম্পাদক কর্নেল মনীষ দেওয়ান ও জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রফেট বড়ুয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাজবনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও জ্ঞান প্রিয় মহাস্থবির সহ ভিক্ষু সংঘের উপস্থিতিতে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অভিনব সব কৌশলে চট্টগ্রামে সক্রিয় অপরাধী চক্র। প্রতিদিন তাদের খপ্পরে পড়ছেন কেউ না কেউ। সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা, কিন্তু ধরা পড়েনি কেউ। 10 মাসে 150রও বেশি ছিনতাই, দস্যুতা, ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে। আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ।
গত ২৭ নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে ২০ লাখ টাকা মূল্যের অলংকার, মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। গাড়িতে ২ ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায়। অবর্ণনীয় ঘটনা। এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে, ওই রকম। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তুলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশে নামার 5 মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রয়ে গেল। প্রবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারবে না? এত কিছু করার পরে কি কিছু পাবে না ওরা প্রবাসীরা? সব কিছু নিয়ে যাবে, প্লাস ওনাকেও নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। এটা নিরাপত্তার শব্দ তো নাই। এর আগে গত ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ মুহুরীপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর শামসুন্নেসা নামে ৭০-ঊর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বাঁধনটা খুলে দাও, আমি কোনো শব্দ করব না। এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুজে দেওয়া হয়। আনফরচুনেটলি আমরা এসে দেখি যে উনি নাই। সম্প্রতি চট্টগ্রাম নগর জুড়ে বেড়েছে এমন ঘটনা। সিএমপির পরিসংখ্যান মতে গত ১০ মাসে ৭১টি দস্যুতা, ৯০টি ছিনতাই ও ডাকাতি এবং ১৬ থানায় ৫১৬টি মামলা রেকর্ড হয়েছে। শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে। তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শহরে এসে চট করে একটা ঘটনা ঘটে দিয়ে চলে যাচ্ছে। তো এরাও যে খুব একটা স্বস্তিতে আছে এটা বলবো না, তবে এটাই আমার শেষ কথা, এটাই যে পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। তবে অপরাধ বিশ্লেষকদের দাবি, পুলিশের পরিসংখ্যানের চেয়ে বাস্তবে ঘটনা আরও বেশি। পরিস্থিতির অবনতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, পাশাপাশি এতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা বা আশকারা না পেলে করতে পারার কথা না। রাস্তাঘাটে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বন্দরনগরীর মানুষ। মানুষ মনে করতেছে মানে কমছে, এখন কমে নাই, আরো বাড়ছে। আমাদের প্রশাসনকে কঠোর হইতে হবে। প্রশাসন কঠোর হইলে সব ঠিক হয়ে যাবে। এখানে প্রশাসনটা এখনো দুর্বল, কোনোভাবে নিরসনটা হচ্ছে না। প্রশাসন কর্তৃক তার দায়িত্ব পালন করছে, সেটা আমাদের খুব ভাবায় আর কি। সুবাত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বিকেলে শহরের প্রবর্তক মোড় থেকে চটেশ্বরী হয়ে কাজীর দেউরি পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। আগামী শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা বলেন, বন্দর ইজারা একটি গণবিরোধী চক্রান্ত। লালদিয়ার চর ইজারা চুক্তি বাতিল সহ লাভজনক বন্দর অন্যদের হাতে তুলে দেয়া হতে সরকারকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তুলে ধরা হয় ৯ দফা দাবি। অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের অগ্নি নির্বাপন কাজে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্টের কার্যকারিতা এবং সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এই মহড়া হয়। এতে দেখানো হয় কার্গো ওয়্যারহাউসের পাশে পরিত্যক্ত ময়লায় আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। সব সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ১ ঘন্টার এই মহড়ায় অংশ নেয় বিমানবন্দরের অগ্নি নির্বাপন ও মেডিকেল টিম, এপিবিএন, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ অন্যান্য অংশীজনরা। খাগড়াছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিবন্ধী দিবস উদযাপন হয়েছে। সকালে পৌর টাউন হলে বেলুন উড়িয়ে দিবসটির উদ্ভাবন করেন জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। পরে জেলার ৬৬ জন প্রতিবন্ধীর মাঝে ২৩,৭৫,০০০ টাকা সুদমুক্ত ঋণ এবং ৬ দরিদ্র ব্যক্তিকে পুনর্বাসনের জন্য ৪৫,২০৮ টাকা প্রদান করা হয়। এগিয়ে যাব, কাউকে পিছিয়ে রেখে।
জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে আগামী 5 ডিসেম্বর চট্টগ্রামের লালদিঘির মাঠে বিভাগীয় মহাসমাবেশ ডেকেছে সমমনা 8 ইসলামী দল। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, স্বাধীনতার পর 54 বছরেও দেশের রাজনৈতিক সংকট কাটেনি। গত 15 বছরে ফ্যাসিবাদী দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সংস্কার, খুনিদের বিচার ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ করেন ইসলামী জোটের নেতারা। এরই মধ্যে একাধিক বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিভাগীয় সমাবেশের সিনারিগুলো যদি আমরা দেখি, এতে করে দেখা যায় যে গোটা জাতি এটার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। সকালে জেলার মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন। উদ্বোধনী খেলায় অংশ নেয় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রাগিব রাবেয়া কলেজ। প্রথম খেলায় 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রাগিব রাবেয়া কলেজ। এবার টুর্নামেন্টে জেলার 12টি কলেজ অংশগ্রহণ করছে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।